হ্যালো এভরিওয়ান। তো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে সরল সুদ। আজকে আমরা পড়তে চলেছি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। আমি চক্রবৃদ্ধি সুদটা ডিটেলসে আলোচনা করব, অ্যান্ড সমহার বৃদ্ধি বা হ্রাস ব্যাপারটা এর সঙ্গে মিলিয়ে তোরা নিজেরা করতে পারবি, কোনো অসুবিধা তাতে হবে না। ঠিক আছে, তো আজকে তাহলে শুরু করা যাক। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? তো একেবারে স্টিরিওটাইপ যে আমাদের ডেফিনেশন, সেখানে আমরা না গিয়ে, স্টিরিওটাইপ ডেফিনেশনে না গিয়ে আমরা কিছু ইজিলি বলতে পারি এখান থেকে। ওকে, তো চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, কম্পাউন্ড ইন্টারেস্ট। আগের দিন সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট পড়েছি, আজকে পড়বো আমরা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে হয়টা কি আমি আগে সেটা বলি, খুব বেশি ডেফিনেশনে না গিয়ে চক্রবৃদ্ধি সুদটা কীরকমভাবে কাজ করে সেটা আমি আগে বলি। তো একটা সহজ এক্সাম্পল আমি এখানে নিচ্ছি তোদের সামনে। এইটা দেখ, বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 1400 রুপিস 2 বছরের জন্য ধার নেওয়া হয়েছে। তবে কত টাকা চক্রবৃদ্ধি সুদ ও সময় চক্রবৃদ্ধি দিতে হবে হিসাব করতে বলেছে। তো এই বার্ষিক, সেটা এই যে চক্রবৃদ্ধি সুদ 1400 টাকা রাখা হয়েছে 2 বছরের জন্য, এটাকে আমি ধরছি 1400 নয়, এটা এখন 100 টাকা রাখা হয়েছে। আমি ধরছি 100 টাকা রাখা হয়েছে 2 বছরের জন্য। 100 টাকা রাখা হয়েছে, জমা রাখা হয়েছে 2 বছরের জন্য। চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5%। এটা ক্যালকুলেট করব। সরল সুদে আমরা কি করি? I = P × R × T / 100। পিটা হচ্ছে আমার আসল বা মূলধন, যেটা এখানে 100 টাকা। আর হচ্ছে সুদের হার, সরল সুদের হার ছিল ওখানে 5% যেটা। আর টি হচ্ছে সময়, 2 বছর / 100। এভাবে আমরা সুদটা ক্যালকুলেট করি সরল সুদের ক্ষেত্রে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের কি করতে হয় সেটা দেখ ভালোভাবে। 2 বছরের জন্য টাকাটা রাখা হচ্ছে 5% চক্রবৃদ্ধি সুদে। আমরা প্রথমে বার করব 1 বছর টাকাটা রাখা হলে সরল সুদ কত হয়। খুব সিম্পলভাবে বার করতে পারি আমরা। 1 বছর টাকাটা রাখা হলে সরল সুদ হয় PRT / 100। পি আমার হচ্ছে এখানে 100, আর হচ্ছে 5%, টি হচ্ছে 1 বছর, 1 বছরের জন্য রাখছি যেহেতু, বাই 100। তাই তো কত হচ্ছে? 5 টাকা ইন্টারেস্ট। তো 1 বছর পরে আমার এখন সুদ আসল কত, সুদ প্লাস আসল মিলে আমাকে কত ফেরত দিতে হয় 1 বছর পরে? এখন আমার 105 টাকা। প্রথম বছর আসল ছিল 100 টাকা, প্রথম বছরে 5% সুদ হয়েছে 5 টাকা, মোট এখন দ্বিতীয় বছরের আসল হবে 105 টাকা। তো চক্রবৃদ্ধি সুদের গল্পটা এটাই, আমি টাকাটা প্রথম বছরে রাখার পরে 5% সুদে বা নির্দিষ্ট যে পরিমাণ বলে দেবে শতাংশ সুদের হার, সেটাতে 1 বছর রাখার পরে যে সুদটা পাবো দিয়ে মোট যে সুদাসলটা হবে 1 বছরে, সেটা হবে আমার দ্বিতীয় বছরের মূলধন বা আসল। ঠিক আছে, তো দ্বিতীয় বছরে আমার মূলধন আছে এখন 105 টাকা। দ্বিতীয় বছরে আমার মূলধন এখন 105 টাকা। মূলধন, দ্বিতীয় বছরের মূলধন, দ্বিতীয় বছরের মূলধন আমার 105 টাকা। ওকে, তো আবার এখানে আমরা দ্বিতীয় বছর টাকাটা থাকছে শুরু থেকে, মোট 2 বছর থাকছে। প্রথম 1 বছর বের করে নিয়েছি, দ্বিতীয় বছর মানে একটা বছরই থাকছে আমার কাছে। তো এই বছরে আমার মূলধন এখন 105 টাকা হয়েছে। ঠিক আছে, তো এই বছরের সুদটা কত হবে আমার? এই বছর সুদ কত পাবো আমি? পি মানে এখন আমার 105, আর মানে আমার 5% আছে, টি মানে 1 এখানে, বাই 100। কোনো অসুবিধা নেই এতে। ওকে, তো এই সুদটা আমরা কত পাচ্ছি এখানে? 5.25 টাকা। ওকে, তো এখন 2 বছরে আমার সময় চক্রবৃদ্ধি কত? আমার 2 বছর আগে, 2 বছর শুরুতে মূলধন ছিল 105 টাকা এবং সুদ হচ্ছে 5.25 টাকা। তাহলে মোট হচ্ছে আমার 110.25 টাকা। এটা আমার 2 বছর শেষে সময় চক্রবৃদ্ধি। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত আমার?
প্রথম বছরে আমি সুদ পেয়েছিলাম 5 টাকা, অ্যান্ড দ্বিতীয় বছরে আমি সুদ পেয়েছি 5.25 টাকা। তাহলে আমার 5 প্লাস 5.25 আমার 10.25 টাকা হচ্ছে আমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের গল্পটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। খুব শক্ত কনসেপ্ট নয়, একেবারে ইজি কনসেপ্ট। একবার তবু আমি এখানে যেভাবে ফরম্যাট করা সেটা বলে দিই। প্রথম বছরে আসল ধরছি 100 টাকা, তাহলে প্রথম বছরে 5% সুদ মানে আমার হচ্ছে 5 টাকা। তো এই প্রথম বছর পরে টাকাটা যদি আমার কাছে চলে আসে, মানে টাকাটা যদি আমি তুলে নিই ব্যাংক থেকে, তাহলে আমি কত টাকা পাবো? 105 টাকা। ভালোভাবে ভেবে দেখ, প্রথম বছরে আমি আসল জমা দিলাম একটা ব্যাংকে 100 টাকা, 1 বছর টাকাটা রাখলাম, দিয়ে 5% সুদ পেলাম, মানে 5 টাকা পেলাম সুদ হিসাবে। তো এবার আমি টাকাটা তুলে নিচ্ছি আমার ব্যাংকে। তাহলে এখন কত টাকা আছে? 105 টাকা। তো 105 টাকাটা আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম অ্যান্ড আবার রেখে দিলাম। ঠিক আছে, তুলে নিলাম অ্যান্ড আবার রেখে দিলাম। আরও 1 বছরের জন্য টাকাটা আমি রেখে দিলাম ব্যাংকে। ঠিক আছে, তাহলে এখন আমি ব্যাংকে 1 বছরের জন্য মূলধন কত আমার? 105 টাকা। এবার আমি যে সুদ পাবো 5%ই পাবো, সেটা 105 টাকার উপরে 5% পাবো। 105 টাকার উপরে 5% মানে 5.25 টাকা। ওকে, ঠিক। তো 2 বছর পরে আমি সময় চক্রবৃদ্ধি কত পাবো? 105 টাকা জমা রেখেছিলাম, অ্যান্ড 2 বছর শেষে আমি সুদ পেয়েছি আবার 5.25 টাকা, মোট পাচ্ছি 110.25 টাকা। ওকে, 2 বছর শেষে আমি সময় চক্রবৃদ্ধি মানে হচ্ছে মোট ব্যাংক থেকে তুলতে পারছি 110.25 টাকা। ওকে, 110.25 110.25 টাকা পাচ্ছি। ব্যাংকে প্রথমে জমা রেখেছিলাম কত? আমি 100 টাকা প্রথমে জমা রেখেছিলাম 100 টাকা। তাহলে মোট সুদ কত পাচ্ছি আমি 2 বছর শেষে? চক্রবৃদ্ধি সুদ 110.25 মাইনাস 100, 100.25 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 10.25 টাকা। ওকে, ক্লিয়ার সবার কাছে? আশা করি চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা ক্লিয়ার। এখানে আমি 100 টাকার জন্য বের করেছি, এবার যদি 1400-এর জন্য হয় তাহলে কত হয় সেটা তোরা বের করে নিতে পারবি সহজেই। বাট মজাটা হচ্ছে এভাবে আমরা অঙ্কটা করবো না, আমরা অঙ্কটা একটা ফর্মুলার বেসিসে করবো। যেরকমভাবে সরল সুদের ক্ষেত্রে সুদ বের করার জন্য একটা ফর্মুলা বের করেছিলাম, সেরকমভাবেই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও আমরা ফর্মুলা বের করবো একটা। তার আগে বলে রাখি, চক্রবৃদ্ধি সুদ আমরা দেখলাম বছরে আমি একবার দিলাম। যদি আমার মানে চক্রবৃদ্ধি সুদ আমি বছরে একবারই ধরছি সুদের পর্বটা, কারণ আমি যদি টাকাটা আমাকে 2 বছরের জন্য রাখতে বলে, তাহলে প্রথম বছরের শেষে আমার যেটা সুদ আসল হবে সেটাকে আমি দ্বিতীয় বছরের মূলধন হিসেবে ব্যাংকে জমা রেখে দিচ্ছি আবার। ঠিক আছে, এরমভাবে করছি। দেন যদি আমাকে 3 বছরের জন্য জমা রাখতে বলে, তাহলে দ্বিতীয় বছরের শেষে যে মূলধনটা, যে সুদাসলটা হবে আমার সুদাসল, সেটাকে নিয়ে আমি তৃতীয় বছরের মূলধন হিসাবে জমা করছি ব্যাংকে আবার। এরমভাবে চলে। তো সাধারণত এই সুদটা 1 বছরে হয়। এবার যদি আমাকে বলে দেয় যে আমাকে 6 মাসে সুদ দিতে হচ্ছে, মানে বছরে 2 বার সুদ দিতে হচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমার এটা হবে। মানে প্রথমে আমি টাকাটা জমা রাখছি 6 মাস বা 1/2 হাফ বছরের জন্য টাকাটা জমা রাখছি, দিয়ে কিছুটা সুদ আসল পেলাম, সেটাকে আমি আবার ওই বছরেরই বাকি 6 মাসের জন্য জমা রেখে দিচ্ছি। সেই 6 মাসে আবার আমি কিছুটা সুদ পেলাম, দিয়ে মোট একটা আমি চক্রবৃদ্ধি সময় চক্রবৃদ্ধি পাচ্ছি। এইভাবে আমরা মোট সুদটা ক্যালকুলেট করতে পারি। ওকে, যে ফর্মুলাটা ইউজ করে আমরা করব সেটা আমরা এবার ডেরাইভ করতে থাকি। আমরা ফার্স্টেই মনে করছি যে আসলটা হচ্ছে পি টাকা, ইন জেনারেল করছি আমরা, আসল হচ্ছে পি টাকা আমাদের কাছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। ওকে, প্রথম বছরের সে সুদ তাহলে কত? PRT/100, বছরের এখানে 1, প্রথম বছরের জন্য এখানে হয়েছে 1। ওকে, PRT/100 ইজ ইকুয়াল টু PR/100। ওকে, প্রথম বছর শেষে সময় চক্রবৃদ্ধি কত? জমা রেখেছিলাম পি টাকা, সুদ পেয়েছি PR/100, তাহলে P প্লাস PR/100 টাকা সময় চক্রবৃদ্ধি মানে প্রথম বছর শেষে। P কমন নিলাম, দেখ এখান থেকে P কমন নিয়েছি, তো P ইন্টু 1 প্লাস R/100 টাকা। ওকে, এটাই আমার, যেটা আমি প্রথম বছর শেষে সময় চক্রবৃদ্ধি, সেটাই আমার দ্বিতীয় বছরের মূলধন, মানে ব্যাংক থেকে টাকাটা আমি তুলছি, দেওয়ার সঙ্গে সঙ্গে জমা রেখে দিচ্ছি। ঠিক আছে, তো দ্বিতীয় বছরের মূলধন আমার কত? P ইন্টু 1 প্লাস R/100 টাকা, যেটা আমার প্রথম বছরের সময় চক্রবৃদ্ধি ছিল। তো দ্বিতীয় বছর টাকাটা আবার 8% সুদে খাটবে এই টাকাটা। তো দ্বিতীয় বছরে আমার মূলধন এইটা। তো এখন আমার আসল কোনটা? P ইন্টু 1 প্লাস R/100। সো P ইন্টু 1 প্লাস R/100, এর ওপরে আমার 8% খাটবে সুদ, 8% ইন্টু T আবার 1 বছরের জন্য রেখেছে বাই 100, তাই তো? এটা এলো। ওকে, এটা এলো আমার 2 বছর শেষে সুদ। তাহলে আমার 2 বছর শেষে সময় চক্রবৃদ্ধি কত? দ্বিতীয় বছরের শুরুতে আমার মূলধন কত ছিল?
পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টাকা প্লাস সুদ হচ্ছে এটা। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কমন নিলাম, থাকছে কি আমার 1 প্লাস আর বাই 100। এটা মানে কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার। ওকে, এটা কি ইন জেনারেল করি, আমি এখানে টাকাটা 2 বছরের জন্য জমা রাখছিলাম। যদি আমি টাকাটা 3 বছরের জন্য জমা রাখি তাহলে আমার পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল কিউব, 4 বছরের জন্য রাখলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4 এভাবে যাবে। ওকে, কোনো অসুবিধা নেই। যেটা এখানে লেখা আছে n বছরের সময় চক্রবৃদ্ধি আমার পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। পিটা হচ্ছে মূলধন, আর হচ্ছে শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এবং n হচ্ছে সময়, সেটা বছরে আমরা হিসাব করি এখানে। কিন্তু ক্লিয়ার এই ফর্মুলাটা সবার কাছে? এই রিলেটেড অঙ্ক তোরা কিছু দেখবি, বুঝতে পারবি, কোনো অসুবিধা বুঝতে হবে না। ওকে, তো দেন যেটা আমি বলছিলাম যে যদি 6 মাস অন্তর সুদটা দেওয়া হয়, যেমন এই অঙ্কটা এটাকে বলেছেন 6 মাস অন্তর সুদ দিচ্ছেন, 6 মাস অন্তর সুদটা যদি আসলের সাথে যুক্ত হয় তবে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকা 1.5 বছরে। ঠিক আছে, 1.5 বছর মানে 1 বছর আর 6 মাস। 1.5 বছরে সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ হিসাব করো। প্রথম 6 মাসের আসলটা কি 8,000 টাকা যেটা জমা রেখেছে ফার্স্টেই, দেন প্রথম 6 মাসে বা হাফ বছরে 10% সুদ মানে কত টাকা। দেখ, পিআরটি বাই 100 আমরা ইউজ করবো। পি কত আমার কাছে 8,000, আর হচ্ছে আমার কাছে বল 10%। ওকে, আর হচ্ছে 10 টি সময় প্রথম 6 মাসে, প্রথম 6 মাস মানে হচ্ছে আমার কাছে হাফ বছর বাই 100। ওকে, 400 400 টাকা। তো দ্বিতীয় 6 মাসের আসল কোনটা হবে, যত জমা রেখেছিলাম প্রথম বছরে প্রথম 6 মাসে 8,000 প্লাস প্রথম 6 মাসের সুদ মানে 8,400 টাকা। ওকে, দ্বিতীয় 6 মাসে 10% সুদ মানে 8,400-র উপরে আমি 10% সুদ নিচ্ছি, 8,400-র উপরে 10% সুদ নিচ্ছি, আর 10 এটা আবার হাফ বাই 100। $420 টাকা। ঠিক আছে, 420 টাকা পাচ্ছি আমরা সুদ এবার। তাহলে এবার তৃতীয় 6 মাসে টাকাটা কত বছরের জন্য রেখেছি আমি, 1.5 বছরের জন্য। 1.5 বছর মানে দুটো 6 মাস প্লাস একটা 6 মাস মানে 1 বছর প্লাস 6 মাস, তাই তো। তো তৃতীয় 6 মাসের মূল আসলটা কত হবে আমার এখন, 8,400 জমা রেখেছিলাম প্লাস 420 মানে 8,820 টাকা। এর ওপরে আবার 10% সুদ দরকার আমার 6 মাসের জন্য, মানে 8,820 ইন্টু 10 ইন্টু হাফ বাই 100। 441 টাকা। ঠিক আছে, তো 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, 9,000, এই যে 8,820 প্লাস 441 মানে 9,261 টাকা হচ্ছে যোগ করে। 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত, আমি 9,261 টাকা আমাকে পাচ্ছি একেবারে 1.5 বছর শেষে, মানে এটা সুদ প্লাস আসল মিলে পাচ্ছি আমি। জমা রেখেছিলাম কত শুরুতে একেবারে 8,000 টাকা, তাহলে আমি অলরেডি সুদ পেয়েছি কত, তাহলে 9,261 মাইনাস 8,000 টাকা মানে 1,261 টাকা আমি সুদ পাচ্ছি টাকাটা 1.5 বছরের জন্য রাখার ফলে। ক্লিয়ার? 6 মাসের জন্য কীভাবে হয়, তো এটাই ফর্মুলা দিয়ে করেছে এখানে, যেটা আমরা ইউজ করবো ম্যাক্সিমাম টাইম। মূলধনটা পি টাকা, বার্ষিক সুদের হার 8%, 6 মাসে প্রথম 6 মাসে হচ্ছে সুদ হচ্ছে পি ইন্টু আর ইন্টু হাফ বাই 100 টাকা। প্রথম 6 মাসের সমূল চক্রবৃদ্ধি মানে পি প্লাস পি আর বাই 2 ইন্টু 100 টাকা। পি কমন নিচ্ছে এখান থেকে 1 প্লাস আর বাই 2 ইন্টু 100 টাকা। ওকে, দ্বিতীয় 6 মাসে তাহলে মূলধনটা কত, যেটা প্রথম 6 মাসের সমূল চক্রবৃদ্ধি হয়েছে সেটাই দ্বিতীয় 6 মাসের মূলধন। দেখ, প্রথম 6 মাসের যেটা সমূল চক্রবৃদ্ধি হয়েছে সেটাই আমার দ্বিতীয় 6 মাসের জন্য মূলধন হিসাবে থাকবে।
দ্বিতীয় 6 মাসের শেষে সুদ কত হবে? এই যে মূলধনটা এর ওপরে আমরা চাপাবো 4%। ওকে, কতদিনের জন্য? হাফ বছরের জন্য। হাফ বছর মানে 6 মাস। যেহেতু টিটা আমরা বছরে ক্যালকুলেট করি, তো এখানে টি ইকুয়াল টু হাফ নেব আমরা। ওকে, তো এইটা ইন্টু আর ইন্টু হাফ বাই 100। ওকে, এটা সুদ। তাহলে 1 বছরের মোট সমূল চক্রবৃদ্ধি কত? দ্বিতীয় 6 মাস বা 1 বছরের মোট সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল স্কোয়ার। এটা কীভাবে এলো বুঝতে কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি একটু বলি এখানে। দেখ, পি ইন্টু আর প্লাস আর বাই পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100, এটা ছিল আমার আসলটা দ্বিতীয় 6 মাসের জন্য। প্লাস সুদ পাচ্ছি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 ইন্টু আর বাই 2 বাই 100। ওকে, তো দেখ এই যে কোয়ান্টিটিটা, এটা পুরোটা আমি কমন নিতে পারি এখান থেকে। এই পুরো কোয়ান্টিটিটা আমি এখান থেকে কমন নিতে পারি। ওকে, এই পুরো কোয়ান্টিটি কমন নিতে পারি এখানে। তাহলে কমন নিয়ে আমি কি থাকছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 কমন নিলে আমার কাছে থাকছে 1 প্লাস, এটার জন্য এসে গেল 1, এখান থেকে এসে গেল 1 প্লাস এখানে আর বাই 2 বাই 100। ওকে, তাহলে আলটিমেটলি কত হলো? পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল স্কোয়ার। ওকে, কোনো অসুবিধা নেই এটার জন্য। হোল স্কোয়ার এলো, এটা আমার হচ্ছে দ্বিতীয় 6 মাস বা 1 বছরের জন্য। ওকে, মানে আমি এটাকে লিখতে পারি যে টু দি পাওয়ার 2 ইন্টু 1, 1 বছরের জন্য আসছে এই জন্য 1 লিখলাম ইন্টু, আর 2 হচ্ছে আমার সুদের পর্ব, মানে বছরে আমাকে 2বার সুদ দিতে হচ্ছে। তাহলে যদি আমার এটা n বছরের জন্য হয়, যদি আমার এটাই n বছরের জন্য হয়, তাহলে আমার ফর্মুলাটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 2n, যেখানে এইটা হচ্ছে আমার সুদের পর্ব, এনটা হচ্ছে আমার বছর। ওকে, এই যে লেখা আছে এখানে, এনটা হচ্ছে বছর আর 2টা হচ্ছে সুদের পর্ব। সিমিলার ওয়েতে আমার যদি 3 মাস অন্তর সুদটা দেওয়া হয়, এই অঙ্কটা দেখবি তোরা, 3 মাস অন্তর সুদ দেওয়া হয়, তাহলে ফর্মুলাটা কীরকম হয়? একেবারে ফর্মুলা যাচ্ছি, ডেরিভেশনটা তোরা নিজেরা দেখবি। সুদের পর্ব 3 মাস। দেখ, 3 মাসে সুদ দেওয়া হচ্ছে, মানে একটা বছরে কতবার দিতে হয়? 4 বার, কারণ 12 মাসের বছর। 3 মাস অন্তর অন্তর তুই সুদ দিচ্ছিস, মানে 4 বার তুই সুদটা দিচ্ছিস বছরে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ফর্মুলাটা কীরকমভাবে মডিফিকেশন হচ্ছে? সমূল চক্রবৃদ্ধিটা কত হচ্ছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 4, আর বাই 4, দেখ 4 মানে হচ্ছে সুদের পর্ব, বছরে সুদের পর্ব, সেটা দিয়ে ভাগ করছি, বাই 100 হোল টু দি পাওয়ার 4n। 4টা হচ্ছে সুদের পর্ব, বছরের সুদের পর্ব, আর এনটা হচ্ছে কত বছরের জন্য। ওকে, আগের ফর্মুলায় কী ছিল? পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100, 2টা ছিল সুদের পর্ব, বছরে 2বার। ঠিক আছে, তাই জন্য সুদের পর্ব ছিল 2 তখন, টু দি পাওয়ার 2n ছিল। 2টা হচ্ছে পর্ব সুদের, বছরের সুদের পর্ব, ইন্টু n হচ্ছে বছর। এখানে সেইভাবেই পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই 100 হোল টু দি পাওয়ার 4n। ওকে, অসুবিধা নেই কোনো, এতে থাকবে না। চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার, একটু দেখলেই পারবি। এরপরে যেটা বলা সেটা ইন্টারেস্টিং বেশ। আমরা যেখানে কী ধরি, চক্রবৃদ্ধি সুদে আমরা ধরছি যেগুলো ধরছিলাম এতক্ষণ ধরে, সেরকম জিনিসগুলো কীরকম সেখানে? প্রথম বছরে যে সুদটা থাকছে, দ্বিতীয় বছরে সেই সুদ থাকছে, তৃতীয় বছরে সেই সুদ থাকছে, মানে একটা কনস্ট্যান্ট 8% আছে আমি ধরে নিচ্ছিলাম। এবার যদি অন্যরকম হয়, যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 3টা আলাদা হয়, ওকে, তখন ব্যাপারটা কীরকম হবে? তো এখানে দেখ একেবারে ক্যালকুলেট করছে, যেটা ইম্পর্টেন্ট। ওকে, আসলটা হচ্ছে পি টাকা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে যথাক্রমে R1%, R2%, R3%, মানে প্রথম বছর R1, সেকেন্ড বছর R2, থার্ড বছরে R3, 3 বছরের জন্য টাকাটা এভাবে জমা রাখছে ব্যাংকে।
তাহলে প্রথম বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ কত? পি ইন্টু ওয়ান আর ওয়ান ইন্টু 1/100 PRT/100, যেটা ফর্মুলা পরিষ্কার, PR1/100। প্রথম বছরের সুদ আসলটা কত? এবার যেটা প্রথম বছরের সুদ আসল হয় সেটাই কিন্তু দ্বিতীয় বছরের আসল। চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট আমার সেমই থাকছে, প্রথম বছরে যেটা সুদ আসল হবে সেটাই দ্বিতীয় বছরে আবার আসল হিসেবে বা মূলধন হিসেবে জমা হবে। প্রথম বছরের সুদ আসল কত? পি প্লাস পি টাকা জমা রেখেছিলাম প্লাস সুদ পাচ্ছে হচ্ছে PR ইন্টু R1/100। তাহলে পি কমন নিলাম এখান থেকে, পি কমন নিয়ে পি ইন্টু 1 প্লাস R1/100 টাকা। ওকে, দ্বিতীয় বছরের সুদ আসল এটাই, পি ইন্টু 1 প্লাস R1/100, যেটা বলে দিলাম অলরেডি। দ্বিতীয় বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ কত? দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার আর 2%। ওকে, তো আমার এখন দ্বিতীয় বছরের মূলধনটা কত? পি ইন্টু 1 প্লাস R1/100, এর ওপর R2 ইন্টু 1 এক বছরের জন্য বাই 100। ওকে, তো দ্বিতীয় বছরের সময় চক্রবৃদ্ধি কত? জমা রেখেছিলাম কত টাকা? পি ইন্টু 1 প্লাস R1/100 টাকা প্লাস পি ইন্টু 1 প্লাস R1/100, এর ওপরে আর 2% সুদ, যেটা এখানে আমরা ক্যালকুলেট করেছি অলরেডি, বাই 100। এখানে দেখ খুব সুন্দরভাবে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে পি ইন্টু 1 প্লাস R1/100, এটা আমরা কমন নিচ্ছি। এটা কমন নিলে কী পড়ে থাকে? এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস এখান থেকে পাচ্ছি R2/100। তাহলে ফর্মুলাটা কী পাচ্ছি? পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। সিমিলারলি যদি এটা 3 বছরের জন্য হয়, 3 বছরের জন্য হলে ফর্মুলাটা এখানে লেখা আছে, 3 বছরের জন্য হলে আমরা পাবো হচ্ছে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100। ওকে, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই এখান থেকে, এই অঙ্কটা এখান থেকে করলে ক্লিয়ার হয়ে যাবে তোদের। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 5% হয়, তবে 25,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় কর। ওকে, কোনো আপত্তি নেই, এতে সহজে বুঝে যেতে পারবি, এটা কোনো অসুবিধা আশা করছি হবে না এতে। ওকে, যে দুটো ধরনের অঙ্ক আমাদের খুব ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে এই অঙ্কটা, এরম টাইপের অঙ্কটা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত হবে, মানে তোকে ফাইন্ড করতে বলেছে, বের করতে বলেছে আর কত হলে সমূল চক্রবৃদ্ধি 2 বছরে এত টাকা হবে। এনের ভ্যালু তোকে 2 দিয়ে দিয়েছে। বার্ষিক সুদের পর্ব কিছু বলা নেই, মানে এখানে বছরে একবার সুদ দেওয়া হচ্ছে, এটাই ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, কিছু বলা না থাকলে তখন বছরে সুদের পর্ব একটাই। তাহলে ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% চক্রবৃদ্ধি সুদের হারে সমূল চক্রবৃদ্ধি কী বলেছিলাম? পি ইন্টু 1 প্লাস R/100 হোল স্কোয়ার, 2 বছরের জন্য বলে হোল স্কোয়ার। ওকে, 3 বছরের জন্য হলে কিউব হতো, n বছরের জন্য টু দি পাওয়ার n। ওকে, তো পি এর ভ্যালু এখানে হচ্ছে 10,000 ইন্টু 1 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 11,664, যেটা দিয়ে দিয়েছে প্রশ্নে আমার। তো 10,000 দিয়ে ডিভাইড করে দিয়েছে 1 প্লাস R/100 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা। ঠিক আছে, এটাকেই জাস্ট খালি কাটাকুটি করেছে এখানে 729/625। এবার 729 মানে হচ্ছে 27 স্কোয়ার বাই 625 মানে 25 স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ার এই ফর্মে এই জন্য আনার চেষ্টা করেছে এটাকে। তাই জন্য 1 প্লাস R/100 ইকুয়াল টু 27/25। তো R/100 ইজ ইকুয়াল টু 2/25, আর ইকুয়াল টু 200/25, দ্যাট ইজ 8। সহজ অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। আরেকটা টাইপের অঙ্ক যেটা হচ্ছে এই টাইপের অঙ্ক, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত হারে 10%, দেখ এখানে কিন্তু আর এর ভ্যালু বলে দিয়েছে তোকে, কত বছরে 4,000 টাকার সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে হচ্ছে 5,324 টাকা। ওকে, তোকে কী বার করতে বলেছে? কত বছরে মানে তোকে বার করতে বলেছে এন এর ভ্যালু, তোকে বার করতে বলেছে এন এর ভ্যালু। ফর্মুলা কি আমার? ইন জেনারেল পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, আর তোকে দিয়ে দিয়েছে, তোকে পি দিয়ে দিয়েছে, তোকে বার করতে বলেছে এন এর ভ্যালু কত। আর এই টোটাল ইকুয়েশনটার ভ্যালু হচ্ছে 5324, এটাও তোকে বলে দিয়েছে। দেখ সেটাই করেছে, পি এর ভ্যালু 4,000 ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু 10/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এত। 11/100 হচ্ছে 5,324/400, 4 দিয়ে ডিভাইড করেছে 1,331/400
1000 ইজ ইকুয়াল টু 11/10 হোল কিউব, 11/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 11/10 হোল কিউব। তাহলে n এর ভ্যালু অবভিয়াসলি কত? n এর ভ্যালু অবভিয়াসলি 3। 3 বছর রেখেছি টাকাটা, তবে এটা হতে পারে। তো এই রইল আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। বুঝতে কোনো হয়নি, আমি যদি এখানে করে কোনো অঙ্ক দেখালাম না, কারণ যেহেতু আমরা অলরেডি পড়ে এসেছি সরল সুদ, সেখানে আমি করে দেখিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এইটা আমাদের বোঝে নেওয়া খুবই সহজ ব্যাপার। সরল সুদ করা হয়ে গেছে, তো এটা আমাদের বোঝা কোনো শক্ত ব্যাপার নয়। এই অঙ্ক আমরা ইজিলি করে দিতে পারবো। যেটা মাথায় রাখতে হয়, কি পয়েন্ট চ্যাপ্টার, যেটা একমাত্র কি পয়েন্ট সেটা হচ্ছে যে প্রথম বছরে টাকাটা যদি সুদের পর্ব 1 হয়, আমি সেটা ক্ষেত্রেই বলছি, প্রথম বছরের যেটা সুদ আসল হবে সেটাই আমার দ্বিতীয় বছরের জন্য মূলধন। আবার দ্বিতীয় বছরে যেটা সুদ আসল হবে সেটাই আমার তৃতীয় বছরের মূলধন। তৃতীয় বছরের যেটা সুদ আসল সেটাই চতুর্থ বছরের মূলধন। এভাবে আমার চাই, ঠিক আছে? তো আমাদের 3 বছরের বেশি বার করতে সাধারণত দেয় না, তো আমাদের এটাই যথেষ্ট জানা। আর মানে তার বেশি দিলেও আমাদের প্রসেসটা কিন্তু সেমই থাকবে, কারণ হোল টু দি পাওয়ার n আমরা জেনারেল বের করে নিয়েছি ফর্মুলা। জেনারেল ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ। জেনারেল ফর্মুলা কিন্তু আমরা পাই সুদ আসল পাচ্ছি, সুদ আসলটা কিন্তু জেনারেল ফর্মুলা আমরা পাই, এটা হচ্ছে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, n হচ্ছে বছর, আর আছে হচ্ছে সুদের হার, আর এখানে r এর তলায় /2/4 কিছু নেই, এখানেও 4n 2n কিছু নেই হোল টু দি পাওয়ারে। তার মানে হচ্ছে সুদের পর্বটা কিন্তু এখানে 1। কিছু যদি না বলে দেওয়া থাকে, কিছু প্রশ্নে না বলে দেওয়া থাকে, সুদের পর্ব আমরা একই ধরবো, মানে বছরে একবারই সুদ পাচ্ছি আমি ধরবো। আর যদি বলে দেওয়া থাকে 3 মাস অন্তর পাচ্ছি বা 6 মাস অন্তর পাচ্ছি, এই দুটো কেসই বলে, 1 বছর ছাড়া 3 মাস আর 6 মাস এই দুটো কেসই বলে। যদি 3 বছর অন্তর সুদ আমি পাই, তাহলে বছরে আমি কবার সুদ পাবো? 4 বার পাবো। যদি 4 বার, সরি ভুল বললাম, যদি 3 মাস অন্তর সুদ পাই তাহলে বছরে আমি পাবো 4 বার সুদ। যদি 4 মাস অন্তর সুদ পাই, বছরে পাবো 3 বার সুদ। যদি আমি 6 মাস অন্তর সুদ পাই, তাহলে বছরে পাবো 2 বার সুদ। এই 2 বার সুদ পাওয়াটাকে বলা হয় সুদের পর্ব 2, 3 বার সুদ পাওয়াটাকে বলা হয় সুদের পর্ব 3, 4 বার সুদ পাওয়াটাকে বলা হয় সুদের পর্ব 4। সাধারণত আমাদের কাছে সুদের পর্ব কিন্তু 1, 2 আর 4, এই 3টে কেসই হয়। এই 3টে কেসের অঙ্কই আমাদের দেওয়া হয়। এটা ছাড়া অন্য কিছু হতে পারে না এমন নয়, 3ও হতে পারে, বাট এই 3টে কেসই আমাদের আসে সুদের পর্ব। সুদের পর্ব মানে হচ্ছে বছরে একবার সুদ দিতে হচ্ছে বা সুদ পাচ্ছি আমরা। আচ্ছা, এটা বললাম, এটাতে কারো আপত্তি নেই আশা করি, যে সুদ দিতে হচ্ছে বা সুদ পাচ্ছি বললাম মানে যখন টাকাটা আমি ব্যাংকে জমা রাখছি তখন আমি সুদ পাচ্ছি, আর যখন আমি ব্যাংক থেকে টাকা ধার নিই তখন আমাকে সুদ দিতে হচ্ছে। ওকে, বছরে সুদের পর্ব 2 মানে হচ্ছে আমরা 6 মাস অন্তর সুদ পাচ্ছি বা সুদ দিচ্ছি। বছরে সুদের পর্ব 4 মানে হচ্ছে আমরা 3 মাস অন্তর সুদ দিচ্ছি বা পাচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে, চ্যাপ্টারটা হয়ে গেল মোটামুটি আমাদের ভালোভাবেই, কোনো অসুবিধা হবে না এই ধরনের অঙ্ক করতে। খুবই সহজভাবে অঙ্কগুলো হয়ে যায়, অসুবিধা হয় না কারোরই করতে। ঠিক আছে, থাক তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন দেখা হবে আবার অন্য কোনো চ্যাপ্টার নিয়ে।